সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় ওষুধের মান নিশ্চিত হবে কবে, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন অধ্যাপক আবু ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তর, এবং এম মোসাদ্দেক হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। নানা সমস্যায় প্রশ্নের মুখে সরকারি প্রাথমিক শিক্ষার মান, বাধ্য হয়ে বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন অভিভাবকরা। পরিবেশ ও মান নিশ্চিতে তদারকি বাড়ানোর তাগিদ। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক। টানা পঞ্চম দিনের মতো রাজধানীতে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট। কোনো কোনো বাজারে চড়া দামে চলে বেচাকেনা। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর আগুনে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেটে আবারও বেচাকেনা শুরু। ক্ষতিপূরণ না পাওয়ায় হতাশা, নিরাপত্তা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। এবং পাকিস্তানে মাজারে আত্মঘাতী বোমা হামলার পর দেশজুড়ে জঙ্গি বিরোধী অভিযানে নিহত শতাধিক। যে কোনো মূল্যে সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি সরকারের। আমরা এবার চলে আসবো আমাদের আলোচনায়। ওষুধ নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমাদের ওষুধ কিন্তু এখন ওষুধ শিল্প যদি আমরা বলি খুবই ভালো একটা অবস্থায় আছে, এক অর্থে বলা যায়। কারণ আমাদের দেশীয় বাজারের 98% কিন্তু আমাদের নিজস্ব ওষুধ দিয়ে এখন চলছে। মাত্র 2% আমাদের আমদানি করতে হয়, এবং এছাড়াও আমাদের ওষুধ বিদেশে রপ্তানি হচ্ছে। গত বছর প্রায় 123টি দেশে ওষুধ রপ্তানি হয়েছে, এবং এই বাজার কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এমনকি যুক্তরাষ্ট্রের মতো বাজারে, যেখানে খুবই কঠিন ওষুধ রপ্তানি করা, মান নিশ্চিত করে করতে হয়, সেখানেও আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। কিন্তু এই অবস্থায় আবার আমরা দেখতে পাচ্ছি যে ওষুধের মান নিয়ে প্রায়ই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। বেশ কিছু ওষুধ কারখানা আছে যারা নাকি মানহীন ওষুধ বাজারজাত করছে, ভেজাল ওষুধ, নকল ওষুধও পাওয়া যাচ্ছে। এবং সম্প্রতি আমরা দেখলাম যে 20টি উচ্চতর আদালতের রায়ে 20টি কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধ এবং 11টির লাইসেন্স বাতিল করা হয়েছে। এবং স্যার, আমি যদি বলি ফারুক স্যার, যে আপনার নেতৃত্বে যে বিশেষজ্ঞ কমিটি হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির উদ্যোগে, সেই বিশেষজ্ঞ কমিটিরও কিন্তু সুপারিশ ছিল এরকম, সেটি শেষ পর্যন্ত গিয়ে আদালতের রায়ে বাস্তবায়িত হলো। তো আপনি কি বলবেন, এই যে আমরা বাস্তবায়িত হচ্ছে, কিন্তু এখনো কিন্তু বলা হচ্ছে যে বেশ কিছু ওষুধ এখনো রয়ে গেছে যেগুলো নিম্নমানের ওষুধ। তো কেন আমরা পুরোপুরি এই মানটাকে বজায় রাখতে পারছি না? ধন্যবাদ। আসলে ওষুধের এখন যে মানটা, আমরা বলতে পারি যে আগের চাইতে ভালো, এবং আমরা ভালোর দিকে যাচ্ছি, ভালোর দিকে যাওয়ার একটা প্রচেষ্টা এখানে আছে। আমরা যখন দেখলাম যে 2009 সালে ওই প্যারাসিটামল সিরাপ খেয়ে দ্বিতীয়বারের মতো বেশ কিছু বাচ্চা মারা গেল, তাদের এই করুণ মৃত্যুর পর এটা সরকারের বিভিন্ন মহলে খুবই নাড়া দেয়, এবং তারপরে জাতীয় সংসদে বিষয়টা নিয়ে আলোচনা হয়, এবং সংসদীয় স্থায়ী কমিটি, যেটি স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনার পরে সিদ্ধান্ত হয় যে একটা নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই ওষুধ কোম্পানিগুলোর যে উৎপাদনের সক্ষমতাটা সম্পর্কে জানার জন্য। তো সেখানে আমি একটু বলি যে ওইখানে কিন্তু দেখা গেছে যে ওই মামলাটি যেটি হয়েছে চূড়ান্তভাবে কিন্তু আসামিরা খালাস পেয়ে গেছে যতটুকু। প্যারাসিটামলের মামলাটি, সেখানে একটা সমস্যা ছিল। সেখানে হলো যে ওই নিয়ম অনুযায়ী যে স্যাম্পলগুলো কালেক্ট করে দেখা যে ওর মধ্যে ডাইথাইলিন গ্লাইকল আছে কিনা, ওই স্যাম্পল কালেকশনে ভুল ছিল। সেই ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটি তদন্ত করলে হয়তো জানা যাবে, কিন্তু সেখানে খুব নিয়ম বহির্ভূত হয়েছিল সম্পূর্ণ কাজটুকু। এবং সেই কারণেই ওই আইনের ফাঁকফোকর যেহেতু থাকে, অনেক সময় দেখা যায় যে আসামি দোষ করেছে কিন্তু প্রমাণ অভাবে খালাস পেয়ে গেল। এখানেও ব্যাপারটা ওরকমই দাঁড়িয়েছে আর কি। তো তবে একটি বিষয় হলো যে এখনো কিন্তু দুটি মামলা
এখনো বিচারাধীন, মানে সেগুলো রায় এখনো হয়নি। একটি নারায়ণগঞ্জে, আরেকটি বোধহয় সিলেটে একটি। তো এই দুটি মামলাতে যদি সেখানেও যদি প্রমাণাভাবে খালাস পেয়ে যায় তাহলে খুবই দুঃখজনক হবে। তদন্ত একটা করে যদি সেটা হয়, আমরা চাই যে যদি কেউ দোষ করে থাকে তারা যেন অবশ্যই শাস্তি পায়, কিন্তু দোষ করার পরে শাস্তি না পেলে একটা ব্যাড এক্সাম্পল, ব্যাড কালচার তৈরি হয় এবং ওই নকল ভেজাল নিম্নমানের ওষুধ যারা তৈরি করে তারা উৎসাহিত হয় এবং তাদের দেখা দেখি আরো কেউ কেউ হয়তো আগ্রহী হয়, জনস্বাস্থ্যের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আমরা আশা করব যে সরকার এখন যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সেই ব্যবস্থাগুলোর ফলশ্রুতিতে আমরা এখানে একটা মানসম্পন্ন ওষুধ পাবো। তো যেটা বলছিলাম যে সেখানে ওই 62টি কোম্পানির বিরুদ্ধে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল এবং সেখানে প্রথম অংশটি নিয়ে একটি মামলা হয়েছিল হাইকোর্টে এবং সেই প্রথম অংশের মধ্যে ছিল যে 20টি কোম্পানি এবং 14টি কোম্পানি। 20টি কোম্পানি ছিল যে তাদের লাইসেন্স বাতিল করার জন্য একটা রিট, আর 14টি ছিল যে অ্যান্টিবায়োটিক বানাতে পারবে না, যেহেতু অ্যান্টিবায়োটিকগুলো বানাতে গেলে উচ্চ প্রযুক্তির সুবিধাবলী প্রয়োজন হয়। তো যাই হোক, সেই মামলাটির পরবর্তীকালে রায়টা আমরা সেদিন দেখলাম এবং যে সুপারিশমালা স্থায়ী কমিটিতে যেটি আমরা পেশ করেছিলাম সেই সুপারিশমালা তারা গ্রহণ করেছিলেন স্থায়ী কমিটি এবং তারা খুব আন্তরিকভাবেই ব্যাপারটি গ্রহণ করেছেন এবং তারা বলেছেন যে কোনো অবস্থাতেই আমরা ওষুধের মানের ব্যাপারে কোনো আপোষ করতে চাই না এবং এখানে রপ্তানির বিষয়টি শুধু জড়িত তা না, কিন্তু সেখানে জনস্বাস্থ্যের বিষয়টি জড়িত, যেটি সংসদীয় কমিটি তারা বারবার বলেছেন যে আমরা জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই। তো তারা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ও একই বক্তব্য রাখেন। তারপরে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার পরে আমাদের মহাপরিচালক সাহেব এখানে আছেন, তারা উদ্যোগ নেওয়া শুরু করেন, কিন্তু ব্যাপারটি একটু রিটে বলা হয়েছে যে খুব ধীর গতিতে হচ্ছিল, সেই কারণে তারা রিট করেছেন। তো যাই হোক, আমরা খুব আনন্দিত, জনগণ হিসেবে আনন্দিত যে জনস্বাস্থ্যের বিষয়টিকে সরকার খুব সিরিয়াসলি দেখছেন এবং মাননীয় উচ্চ আদালতও এই ব্যাপারটিকে সঠিকভাবেই তারা হ্যান্ডেল করেছে। এখন এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর কারণে কিন্তু আগের চাইতে মান এখন উন্নত। প্রথম বিষয়টা হলো যে আগে তো জিএমপি মানত না অনেক কোম্পানি, যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, যেটি করলে মানসম্পন্ন ওষুধ তৈরিটা নিশ্চিত করা যায়, সেটি অনেকেই মানত না। এখন যেহেতু এই ধরনের কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, অতএব যারা মান সম্পর্কে অতটা সচেতন ছিল না তারাও সচেতন হবে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তারা বলছেন যে মনিটরিং ব্যবস্থাটা বাড়াচ্ছেন, তাদের বিভিন্ন সীমাবদ্ধতার পরেও তারা যদি মনিটরিং ব্যবস্থাটাকে বাড়াতে পারেন তাহলে কিন্তু এটা মানটা আরো উন্নত হবে বলে আশা করা যায়। তৃতীয়ত আরেকটা ব্যাপার হলো, সেটা হলো যে এখন আমাদের যে টোটাল যে ওষুধের মার্কেট 17,000 থেকে বেড়ে এখন আরো বেড়ে যায় 17,000 কোটি টাকা বছরে আমরা বিক্রি করি, সেখানে 98% ওষুধ আমরা তো নিজেরাই তৈরি করি, মাত্র 2% বাইরে থেকে আসে। এই 98%-এর মধ্যে আবার আমরা যদি 100% ধরে হিসাব করি, মাত্র 7% কিন্তু হচ্ছে নকল ভেজাল নিম্নমানের ওষুধ আমাদের হিসেবে। এখন এই 7% মধ্যে তার মানে 93% ওষুধ কিন্তু মানসম্পন্ন হচ্ছে। এখন এই যে 7%টাকেও আমাদের দরকার হচ্ছে 0%-এ নামিয়ে আনা, কারণ 17,000 কোটি টাকার 7% তো অনেক টাকা। আর দ্বিতীয় হলো যে এইটা একজন মানুষও বা ক্ষতিগ্রস্ত হবেন কেন, উনি পয়সা দিয়ে ওষুধ কেনেন এবং তার এই নাগরিক হিসাবে স্বাস্থ্যগত নিরাপত্তা পাওয়ার অধিকারটা কিন্তু সাংবিধানিক অধিকার এবং সেখানে একজন লোক বড় লোক হবে অন্যায়ভাবে, অবৈধ পথে সে বড় লোক হবে এবং এট দ্য কস্ট অফ ওই রোগীর স্বাস্থ্য, এটাকে তো মেনে নেওয়া যায় না। তো সেই জন্য যেহেতু সরকার ব্যবস্থা নিচ্ছেন এবং সরকার খুব আন্তরিক এবং বাজারে ভালো ওষুধ এবং খারাপ ওষুধ দুইটা থাকলে স্বাভাবিকভাবেই এটা কিন্তু কমে আসবে, এই খারাপ ওষুধের এটা যে পরিমাণটা সেটা কমে আসবে, প্রোভাইডেড মনিটরিং ব্যবস্থাটা রাখতে হবে খুব কড়াকড়িভাবে, নিবিড়ভাবে। আরেকটা হলো শাস্তিগুলো দেওয়া লাগবে, শাস্তিগুলো যদি আমরা যদি কার্পণ্য করি, শাস্তিগুলো যদি আমরা বিভিন্নভাবে এগুলো হালকা হয়ে যায়, সময় ক্ষেপণ হয়, তাইলে কিন্তু ওই জিনিসটা আসবে না। ধন্যবাদ স্যার, আবার আসবো পরে আপনার কাছে। আমি এখন মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান আপনার কাছে আছি। আমরা দেখতে পাচ্ছি যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা ওষুধ প্রশাসন যেটা, সেটা কিন্তু এখন বেশ তাদের কার্যকলাপ আমাদের উৎসাহিত করছে, কিন্তু একসময় এটি নিয়ে যথেষ্ট সমালোচনাও ছিল এবং এখনো মাঝে মাঝে বলা হয় যে নানা চাপের কাছে আপনাদের নথি স্বীকার করতে হয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া যায় না অনেক কোম্পানির বিরুদ্ধেই, তো শেষ পর্যন্ত আমাদের আদালতের দ্বারস্থ হতে হয়। তো এটি আপনাদের নিজস্ব যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার বলে আমরা কেন পারছি না মানসম্মত ওষুধ নিশ্চিত করতে?
আপনাকে ধন্যবাদ। আমি একটু পিছনের কোশ্চেনটা একটু উত্তর বা একটু কথা বলবো যে প্রথম হলো যে রিড ফার্মা যে প্যারাসিটামল খেয়ে যে মারা গিয়েছিল, যে রায়টা হয়েছে, রায়টাতে স্কেপ করে গেছে, ওই ঘটনাটা কিন্তু কোম্পানিটা হলো ব্রাহ্মণবাড়িয়ার, এবং ঘটনাটা ঘটে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতেই। তারপরে যখন পেশেন্টগুলো কিডনি কালেক্ট করে আসতেছিল তখন তাদেরকে শীর্ষ হসপিটালে পাঠানো হয়। শীর্ষ হসপিটালে পাঠানোর পরে আমাদের যে মানে আমি ভিতরে একটু ইনভেস্টিগেট করেছিলাম, ওই সময় তো আমি ছিলাম না। তো আমাদের যে ড্রাগ সুপার যে তখন এই স্যাম্পলটা তুলতে যে স্যাম্পল পাচ্ছে না, বিকজ তারা তো রেফার্ড পেশেন্ট ইন দ্য শীর্ষ হসপিটাল। তো তারা দুইটা স্যাম্পল পেয়েছে। নিয়ম অনুযায়ী কিন্তু স্যাম্পলের 4টা ভাগ করতে হয় এবং 4 জায়গাতে এটার একটা এভিডেন্স রাখতে হয়। ওই দুইটা ফাইল পাওয়াতে টেস্টও করতে ঠিকভাবে করতে পারলো না, আর ওইগুলা ফাইল মানে এভিডেন্স হিসাবে ফাইলগুলো কোর্টে জমা দিতে পারে নাই। এইটার উপর বেসিস করে কিন্তু রায়টা হয়ে গেল। আমরা কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমরা এটা আবারও রিড করেছি, কিন্তু আবার এটা আপিল করেছি, আপিল কেসই করেছি। আমরা একজন ব্যারিস্টার, আগের আইনমন্ত্রী আমরা অ্যাডভোকেট খসরু সাহেব, ওনাকে আমরা না ওই যে খসরু সাহেব ওনাকে আমরা আইনজ্ঞ নিয়োগ করেছি। এটা এইবার আমরা এটা সিরিয়াসলি দেখতে চাই। এবং আরও 3টা কেস আছে, একটা কুমিল্লা একটা আছে, সিলেটে আছে একটা, আর ব্রাহ্মণবাড়িয়াতে একটা কেস আছে। এই কেসগুলো আমরা অ্যাডভোকেট নিয়োগ করেছি এবং আমাদের লোকদের বলেছি যে না, ক্রিমিনাল শুড গেট পানিশমেন্ট। আমরা বলবো এই জায়গাতে একটু বলবো যে ওই সময় মানে সুপারদের মানে এফিসিয়েন্সি অথবা ওই সময় কিছু গ্যাপ ছিল তাদের, যেহেতু ইয়াং অফিসার্সরা এটা করেছে। কিন্তু এখন কিন্তু এরকম অবস্থা না যে ট্রেন্ড আউটসাইড এবং দে নোজ দ্য টেকনিক এবং তাদেরকে এভাবে ট্রেনিং দেওয়াও হয়। কিন্তু ওই সময় এটা ঘটে গেছে। কিন্তু মিডিয়া, পেপার, এভরিবডি নোজ ইট। এই ঘটনা কিন্তু সাংঘাতিক এটা। তো আমরা সবার কাছে বলবো যারা যারা কনসার্ন আছে তারাও কিন্তু কিছু রোল প্লে করা আছে। শুধু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দোষ দেখলেই হবে না। আরো কিছু আছে যারা চোখ দিয়ে পেপার দেখতে পারে, মানুষ মারা গেছে যারা, তারা ওই ডক্টররা এখনো আছে যে ডক্টররা চিকিৎসা করেছে, যে ডক্টররা এই জিনিসটা তুলে ধরেছে। আমি আপনার মারফতে, মিডিয়ার মারফতে আমি একটু বলতে চাই যে এটা যাতে একটা জাস্টিস পায় মানুষ, এদিকে একটু যাতে আমরা সবাই যাতে একটু নজর রাখি। আর সেকেন্ড যেটা বললেন আমাদের সক্ষমতার, জি, সক্ষমতার আগে ছিল মাত্র 130 জন লোক নিয়ে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। নাও আমার আগের ডাইরেক্টর সাহেব উনি 370 জন উন্নীত করেছেন, এবং আগে ছিল পরিচালকের পদ, এটা মহাপরিচালকে উন্নীত করেছেন। এখন আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমার এই মুহূর্তে 64 ডিস্ট্রিক্টে 58টা ডিস্ট্রিক্টে লোক দিতে পারতেছে। কোন কোন ডিস্ট্রিক্টে ডাবল লোক, একটা লোকেই 2টা ডিস্ট্রিক্ট দেখতেছে। তো এইভাবে জনবলের অভাব আছে। আমরা আবারও এই জনবলের আমরা উপজেলাকে ফোকাস করে, যাতে এখন কিন্তু ক্রিমিনাল আমরা শহরে যেহেতু আমরা একটু মোবাইল কোর্ট করছি এবং মনিটরিং ব্যবস্থাটা জোরদার করছি, এখন কিন্তু উপজেলাতে চলে গেছে, গ্রামে গঞ্জে এই ফেক কাউন্টারমেন্ট মেডিসিনটা চলে গেছে। তো এদেরকে প্রোটেক্ট করা দরকার। দ্যাট ইজ ওয়াই আমরা উপজেলাকে ফোকাস করে আমরা 2100 ম্যান পাওয়ারের একটা আপনার জনবলের একটা মিনিস্ট্রিতে আমরা সাবমিট করেছি, লুকিং টুয়ার্ডস দ্য আপনার ব্রাঞ্চ, স্পেসিফিক ব্রাঞ্চ। এখন যে দেখেন মেডিকেল ডিভাইস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আবার ক্লিনিক্যাল ট্রায়াল চলতেছে, অনেক রকম বিদেশ থেকে অনেক ট্রায়াল আসছে, এটা মনিটর করা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আবার আমরা মনে করেন এই যে কোয়ালিটি, তারপরে ইন্সপেকশন, তারপরে আরও যেগুলো ব্রাঞ্চিংটা আছে, তারপরে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল, এগুলো জিনিসটা ব্রাঞ্চিং করে দেখা দরকার। এবং অল্টারনেট মেডিসিনের যে আয়ুর্বেদিক, ইউনানি, এগুলো সবগুলো ব্রাঞ্চে আলাদা আলাদা করে আমরা ম্যান পাওয়ার চেয়েছি। যদি ম্যান পাওয়ারগুলো পেয়ে যায়, ইনশাল্লাহ বাংলাদেশে ওষুধ শিল্পে বা জনগণকে যে একটা মানসম্মত নিশ্চিত করা, মানসম্মত এবং সেফ, ইফেক্টিভ এবং একটা অ্যাফোর্ডেবল প্রাইসে ওষুধ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা সম্ভব হবে। এবং গভর্নমেন্টও কিন্তু, আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের সচিব মহোদয়, ওনারাও কিন্তু ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস ম্যাটার। যে ইন নো ওয়ে উই ক্যানট পারমিট যে আমরা একটা ফেক কাউন্টারফেট মেডিসিন মানুষের কাছে চলে যাবে, জনগণের কাছে চলে যাবে। আমরা বাই এনি মিনস আমরা এটাকে প্রিভেন্ট করবো। আমরা ইদানিং কিন্তু অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছি। আপনি মডেল ফার্মাসি ওয়ান অফ দ্য ইনিশিয়েটিভ, যাতে ওই জায়গাতে মানসম্মত ওষুধ পাওয়া যায়, একজন ফার্মাসিস্ট যাতে থাকে, এ গ্রেড ফার্মাসিস্ট, এবং এটা থেকে আমরা মনিটরিং ব্যবস্থাটা জোরদার করব, এই জায়গা থেকে ভালো মানের ওষুধটা মানুষ পাবে। আরেকটা আমরা অ্যাপও তৈরি করেছি অনলাইনে, রিপোর্টিং সিস্টেম, যেটা দিয়ে আমাকে সে চেক করে দেখতে পারে যে মেডিসিনটা কিনেছে এই মেডিসিনটা কি আপনার ট্রু মেডিসিন কিনা অথবা ফেক মেডিসিন কিনা। তো দিজ আর দ্য অ্যাকশনস টেকেন। ইনশাল্লাহ আশা করা যায় আরো আমরা
আস্তে আস্তে যেটা বলতেছিলেন যে ফেক কাউন্টার মেডিসিন, উই ওয়ান্ট যেটা শুড বি গো টু দ্য 0%। ধন্যবাদ। একটু এই সুযোগে আমাদের ইয়েতে ডিজি মহোদয় যদি বললেন আর কি, তার সাথে এই জিনিসগুলো খুব আশাপ্রদ ব্যাপার, আমরা আশা করতেই পারি ভালো জিনিস। একটু মানে সাজেশন আকারে দুই একটা কথা বলি। ওনাদের যে উদ্যোগগুলো মডেল ফার্মেসি, সেটা তো আমরা সর্বান্তকরণে সমর্থন করছি এবং আমরা গ্রাজুয়েট ফার্মাসি সরবরাহ করছি। গ্রাজুয়েট ফার্মাসিস্টরা তো ইন্ডাস্ট্রিতে ভালো বেতন পায়, কিন্তু এখানে সে এত বেতন পাবে না, তারপরেও তাকে আমরা মোটিভেট করি আমাদের অ্যাসোসিয়েশন থেকে পাঠাচ্ছি এবং আমরা আশা করি যে পর্যায়ক্রমে সবগুলো স্তরেই ডিভিশনাল সিটি, ডিস্ট্রিক্ট, টাউন, তারপর উপজেলা পর্যায় পর্যন্ত এটা বিস্তৃত করা যাবে। তো আর দ্বিতীয় যেটা প্রসঙ্গটা সেটা হলো যে ম্যান পাওয়ারের বিষয়ে অবশ্যই সেটি আমাদের খুবই করা দরকার এবং আমি ডিজি মহোদয়কে অনুরোধ করব যে নেওয়ার সময় ওই ফার্মাসিস্ট যেন যায়, কারণ ফার্মাসিস্ট না গেলে হবে কি ওই জিএমপিটা তো ফার্মাসিস্ট ছাড়া কেউ পড়ে না। আমাদের অন্যান্য বিষয়গুলোতে আপনি কিন্তু জিএমপি দেখবেন সিলেবাসগুলো মিলিয়ে ওখানে কিন্তু জিএমপিটা নাই আসলে। একমাত্র বাংলাদেশে যতগুলো সাবজেক্ট আছে এর মধ্যে কিন্তু ফার্মেসির মধ্যেই শুধুমাত্র জিএমপিটা পড়ানো হয়, রিলেটেড সাবজেক্টগুলো। তো আপনারা যখন নিয়োগ দেবেন সেই সময় যদি জিএমপি যারা পড়েছে অর্থাৎ গ্রাজুয়েট ফার্মাসি তাদেরকে নিয়োগ দেন, তাহলে কিন্তু আপনি ভালো কাজ পাবেন তাদের কাছ থেকে। আর প্রথম যে পয়েন্টটা যেটা বলছিলেন সেটা যে ওই স্যাম্পল কালেকশনের ব্যাপারে, এটা হতে পারে যে আমাদের তরুণ অফিসার সে হয়তো বুঝেনি, কিন্তু এটা আপনার আগে যারা ছিলেন ওই সময়টাতে সেটা কিন্তু ওনারই একটা ভুল হয়েছে যে একটা সিনিয়র অফিসারকে দায়িত্ব দেওয়া দরকার ছিল। জনস্বাস্থ্য বিষয়ক এত বড় একটা মামলা, এত বড় একটা ঘটনা, সেখানে ওই স্যাম্পল কালেকশনের জন্য যেই দুইটা স্যাম্পল রোগীর সাথে পাওয়া গেছে ওইটার সাথে কিন্তু ওই জিএমপির যে প্রসিডিওর তারা বলছে যে আপনি মার্কেট থেকে তুলবেন এবং এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই স্যাম্পল কালেকশন করার নিয়ম আছে। ব্রাহ্মণবাড়িয়াতে হোক, বাংলাদেশের যে কোনো জায়গাতেই হোক, যেহেতু নেটওয়ার্ক যতটুকু আছে সেখান থেকে তোলা যায়। আরেকটা জায়গা খুবই জরুরি, সেটা হলো যে রিটেনশন স্যাম্পল যেটাকে আমরা বলি, প্রতিটা ব্যাচ বাজারে যাওয়ার সময় এটা নেওয়া হয়েছে, এটা রিটেনশন স্যাম্পল ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি থেকে পাওয়া গেছে, এটা নিতে হবে। তো এখন যদি তাই হয় ভালো আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তাইলে কিন্তু আমাদের স্যাম্পলের যে দুইটা মাত্র সে জমা দিল কোর্টে, এইটা কিন্তু তার জন্য ঠিক হয়নি কাজটা। দ্বিতীয় হচ্ছে যে যে রোগীরা মারা গেল তার বাবা মা, তার পরিবার পরিজন এবং ডাক্তার তাদেরকে সাক্ষী করা দরকার ছিল, সাক্ষীটা করা হয়নি। এই জায়গাগুলোতে ভীষণ রকমের ল্যাপসেস আছে, আমরা জানি না ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, সামনে যাতে এগুলো না হয়। যারা ইনভেস্টিগেট করেছে তাদের রেসপন্সিবিলিটি ছিল, এটা কিন্তু ইয়ার রেসপন্সিবিলিটি না। ওই যে ওই কথাই আমি বলতেছিলাম, আমরা আপনাকে অনুরোধ করব যে আপনার মাধ্যমে যেহেতু কাজটা যাচ্ছে সেহেতু যাতে ওরকম না হয়। বেশি সময় নেই, আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মোসাদ্দেক ভাই, আপনার কাছে যাবো তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল লতিফ কুরেশি, শ্যানবাগ, নোয়াখালী থেকে বলছি। আজকের যে সময় টিভিতে যে প্রোগ্রামটা করা হচ্ছে ওষুধ মানহীন এবং কবে, তা আমাদের কাছে ভালো লাগছে। যেমন সরকার যেমন তৎপর এবং যারা দায়িত্বে আছেন তারাও তৎপর এবং বিচার বিভাগীয় তৎপর, কিন্তু এই তৎপরতার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি গ্রাম মফস্বরে যে মানহীন ওষুধগুলো দেদারছে বিক্রি হচ্ছে এবং সেটা চড়া দামে বিক্রি হচ্ছে। আর দ্বিতীয়ত সাধারণ যে সমস্ত হাতুড়ি ডাক্তার যেটা বলা হয় গ্রাম ভাষায়, তারা দেখা যাচ্ছে জ্বর সর্দি কাশির জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। তাহলে আমাদের সুস্থর জন্য যাওয়াটা কি অসুস্থ হয়ে যাওয়া? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনার প্রশ্নটা বোঝা গেছে, উনি যেটা বলছেন গ্রামে গঞ্জে বিশেষ করে মানহীন ওষুধ পাওয়া যায় এবং অযথা অ্যান্টিবায়োটিক দেওয়ার একটা প্রবণতা গ্রামের ডাক্তারদের থাকে, সেটা নিয়ে আমরা একটু আসবো পরে। আমি একটু মোসাদ্দেক ভাইয়ের কাছে যাচ্ছি। আপনি এই যে ওষুধের মান, আপনি সরাসরি ওষুধ নির্মাণের সাথে যুক্ত, ওষুধ শিল্পের সাথে যুক্ত, কিভাবে আসলে এটা এনশিওর করা যায় যে আমাদের এখানকার আমাদের জনগণ, বাংলাদেশের জনগণ যেন অ্যাফোর্ডেবল প্রাইসে মানসম্মত ওষুধ পেতে পারে? ধন্যবাদ। সময় টেলিভিশনের সম্মানিত দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা এই এখন যে কথাগুলো অলরেডি বলা হয়েছে যে বাংলাদেশের ঔষধ শিল্প অলরেডি দেশের 98% সরবরাহ করছে, বাট এটা ইম্পর্টেন্ট যে আমরা একটা মানসম্পন্ন ওষুধ দিতে চাই, অ্যাফোর্ডেবল প্রাইস টু কোশ্চেন। আমরা কিন্তু অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমাদের একটা কমিটমেন্ট যে আমরা যখনই একটা ম্যানুফ্যাকচারিং এস্টাবলিশমেন্ট করব, একটা কোয়ালিটি মেডিসিন না তৈরি করতে পারলে এটা করা উচিত না। কারণ কোয়ালিটি কিন্তু শুধু ইনহারেন্ট না যে একটা ফ্যাসিলিটি হলেই হবে, ফ্যাসিলিটির সাথে সাথে এতে যে উপাদানগুলো আসবে সে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস এবং এক্সিপিয়েন্টস
যে ব্যবহার করা হবে সেগুলো কোয়ালিটি হতে হবে। অ্যাট দ্য সেম টাইম প্রসেসিংটা আন্ডার স্ট্রিক্ট জিএমপি হতে হবে। এখানে স্ট্রিক্ট কথাটা খুব ইম্পর্টেন্ট, সব কিছু কমপ্লায়েন্সের ভিতর থাকতে হবে এবং এন্ড অফ দ্য ডে যখন প্রোডাক্টটা তৈরি হবে এটা একটি স্টেবল প্রোডাক্ট হতে হবে, স্টেবিলিটিটাও এনশিওর করতে হবে এবং বাজারজাত করার পরে যখন এটা দোকানে যাবে সেই শেলফ লাইফ পিরিয়ডের ভিতরে এটার পোটেন্সি ঠিক থাকতে হবে, গুণগত মান কোনো অবস্থাতে কমতে পারবে না শেষ দিন পর্যন্ত, যে শেলফ লাইফ পিরিয়ডে। এখন এই পর্যায়ক্রমে সব জায়গায় কিন্তু সংরক্ষণ করাটাও গুরুত্বপূর্ণ, যারা ডিসপেন্সিং করবে তারাও গুরুত্বপূর্ণ এই ব্যাপারে। যে ব্যাপারে আমাদের ডিজি মহোদয় সাহেব অলরেডি বললেন একটা মডেল ফার্মেসির উদ্যোগ গ্রহণ করেছে সরকার, সেখানে কিন্তু এই জিনিসটা ভালোভাবে কভার করবে। অলরেডি একটা এক্সিস্টেন্স আছে, অনেক ফার্মেসিতে অনেক ভালোভাবে সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু এটা যাতে সুন্দরভাবে হয়, সব জায়গায় হয়, নিশ্চিত হয়, সেই জন্য আমাদেরকে কোয়ালিফাইড পিপল দিতে হবে। আমি যেটা প্রথমে বলছিলাম, আজকে বাংলাদেশে ফার্মাসিস্টরা একটা অগ্রগামী ভূমিকা নিয়েছে দেশে ঔষধ উৎপাদনে কোয়ালিটি মেডিসিনস কিভাবে আনা যায়। আর যারা ম্যানুফ্যাকচারার তারাও কিন্তু কমিটেড, দে হ্যাভ ইনভেস্টেড, এন্টারপ্রেনাররাও কিন্তু ইনভেস্টমেন্ট করেছে ইন কোয়ালিটি ফ্যাসিলিটি। যেগুলো আপনারা যেটা বললেন যে এক্সপোর্ট হচ্ছে বিভিন্ন দেশে, তারা কিন্তু এক্সপোর্টটা শুধু আমাদের সার্টিফিকেটের উপর হচ্ছে না, তাদের দেশ থেকে ইন্সপেক্টররা আসছে, ইনক্লুডিং এফডিএ ইন্সপেক্টররা এসেও বাংলাদেশের দুটো ওষুধের ফ্যাক্টরি মানসম্পন্ন পেয়েছে একবারেই এবং তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। ভবিষ্যতে আরও যারা আসবে তারা নিশ্চিত যে যেই ফ্যাসিলিটিসগুলোতে তারা যাবে অত্যন্ত মানসম্পন্ন ফ্যাসিলিটিস। এখন এখানে যখন ওষুধ তৈরি হবে নিশ্চিত মান, কিন্তু আমরা যে দর্শক ভাই যেটা বললেন আমাদের যে গ্রামে গঞ্জে অনেক সময় পাওয়া যাচ্ছে যে এটা, তো আমাদের শ্রদ্ধেয় ফারুক স্যারও বললেন যে এরকম 6 to 7% ওষুধ দেখা যাচ্ছে যে এখনো নকল অথবা এই অসম্পন্ন মান সাব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এটা পাওয়া যাচ্ছে। এখন এগুলোকে আমাদের প্রতিরোধ করতে হবে এবং সচেতনতা দরকার। আমরা যদি কোনো জায়গায় দেখি যে দেদার্সে বিক্রি হচ্ছে, এই কথাটা যেরকম আমরা বলছি, আমরা স্বীকার করছি নিশ্চয়ই হচ্ছে, নাহলে উনি বলবেন কেন, তাহলে এটা স্থানীয় যে প্রশাসন আছে তাদেরকেও ইনভলভ করতে হবে। আমরা কিন্তু কেউ প্রশাসনের বাইরে না। বাংলাদেশের আইন কিন্তু, বাংলাদেশে এই যে নতুন একটা ঔষধ নীতি দেওয়া হলো 2016 সালে, এটা কিন্তু এই সরকার এটা জনগণকে অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছেন এবং জনগণ এটা থেকে বাস্তবায়ন হলে অনেক বেনিফিট পাবে। একটা ওটিসি ড্রাগের আইডেন্টিফিকেশন ক্লিয়ার করে দেওয়া আছে, আগে যেটা ছিল না। তারপর কোনগুলো কিভাবে প্রেসক্রিপশন দেওয়া হবে, একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে গেলে কি কি জিনিস মেনটেন করতে হবে সেটা বলা হয়েছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা এসে যাচ্ছে এবং এইটা কিন্তু আমাদেরকে, এটা গ্লোবাল একটা ফোরামে ইউনাইটেড নেশনেও এটা বলা হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড এই প্রবলেম যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে এবং এটাকে সবাইকে একটা সমন্বিত একটা স্টেপ নিতে হবে। বাংলাদেশে আমাদের কাজটা কি, যাতে আমরা এই যে ওষুধ যারা প্রেসক্রাইব করছেন তারাও যেরকম দেখবেন, আমরাও যারা ম্যানুফ্যাকচারার তারাও কিন্তু প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক ক্লিয়ারলি স্পেল করে দিতে হবে যে ফুল কোর্স এবং প্রেসক্রিপশন ছাড়া এটা বিক্রয়যোগ্য না। আগে যেরকম একটা ছিল নার্কোটিক ড্রাগ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যায় না, এটা সবাই জানে, মোটামুটি এটা নিয়ন্ত্রণ হচ্ছে। অ্যান্টিবায়োটিক কিন্তু যে কেউ যে দোকান থেকে চেয়ে নিতে পারে। এখন কিন্তু একটা সচেতনতা আমাদের করতে হবে, এই যে আপনার মাধ্যমে আমরা এটা বলতে চাই যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না। এটা যদি সবাই অঙ্গীকারবদ্ধ হয় তাহলে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকের ওই যে যথেচ্ছ ব্যবহারটা আমরা রোধ করতে পারবো। তো প্রেসক্রিপশন কারা দেন? আমাদের সম্মানিত চিকিৎসক মহোদয়রা দেন, নিশ্চয়ই ওনারা ব্যবস্থাপত্র বুঝে দিবেন এবং ব্যবস্থাপত্র যদি না দেওয়া হয় তাহলে আমি মনে করি দেশে আমাদের এই অ্যাভেলেবিলিটি এবং অ্যান্টিবায়োটিক একটা রেস্ট্রিকশন চলে আসবে। তো আমার মনে হয় এই ব্যাপারে আমাদের যে করণীয় জিনিসটা যে ম্যানুফ্যাকচারার পয়েন্টে আমরা চাই যেন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনেক দৃঢ়ভাবে যাতে তারা ইন্সপেকশন করে, যাতে আমাদের মানের ব্যাপারে যেন আমরা কোনো কম্প্রোমাইজ না করি। ধন্যবাদ। আমরা আশা করছি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে উনি যেটা বললেন যে লোকবল যদি বাড়ে তাহলে নিশ্চয়ই সেই নজরদারিটা এবং ইন্সপেকশনের ক্ষমতাটা আরো বাড়বে। তো আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমার একটা প্রশ্ন স্যার, আমরা সাধারণ জনগণ যখন ওষুধের দোকানে যাই ওষুধ কিনতে, তখন দেখা যায় একটা ট্যাবলেট বা ক্যাপসুল বা ইনজেকশনের গায়ে কোনো দাম লেখা থাকে না, কিন্তু এই সুযোগে দোকানদার আমাদের কাছে প্রচুর টাকা হাতে নিতেছে এবং ডাক্তাররা যা প্রেসক্রিপশন দেয় জিম্মি হয়ে আমরা ওষুধগুলো বাধ্যতামূলক এই ব্যাপারে কি প্রতিকার করা যায় আমাদের ব্যাপারে সাধারণ জনগণ? ধন্যবাদ। অনেক সময় ওষুধের গায়ে দাম লেখা থাকে না, বিশেষ করে স্ট্রিপে থাকে না, বক্সের মধ্যে থাকে, অনেক সময় বক্স খুলে দিয়ে দেয়। গ্রামে গঞ্জে সাধারণ মানে জনগণ সাধারণ মানুষ তো বুঝবে না। এটা একটা জেনুইন প্রশ্ন। তবে না জেনুইন প্রশ্ন, এটা আমরা যেটা করি এবং উনি ম্যানুফ্যাকচারার আছে এই জায়গাতে,
যে নো ওয়ে এটা কেউ করতে পারে না। এটা ডেফিনেটলি এটা ফেক কাউন্টারফেট মেডিসিন। ফেক কাউন্টারফেট মেডিসিন শুধু যে আমাদের দেশে তৈরি হচ্ছে তা না, বিদেশ থেকে কিন্তু এসে যাচ্ছে, ইন্ডিয়ার থেকে অ্যাক্রস দ্য বর্ডারে আসতেছে। আবার কিছু কিছু জিনিস আমরা মনে করেন আমরা কোরিয়ার সার্ভিস আমি ধরেছি, আমরা প্রায় 4 কোটি টাকার জিনিস 4টা কোরিয়ার সার্ভিসে আপনি বিদেশ থেকে এটা প্যাকেজ হয়ে আসে পরে এটা এসে এদিক থেকে সেল হয়ে যায়। আনরেজিস্টার্ড মেডিসিনটাও কিন্তু ফেক মেডিসিন। তো ওইরকম না হলে আমরা যদি রপ্তানি করা মেডিসিন হোক আবার দেশীয় প্রোডাকশন হোক, এই 3টা জিনিস মাস্ট, যে এমআরপি লিখতেই হবে, ডেট এক্সপায়ার থাকতেই হবে, আর হলো ডিআর নাম্বার, মানে স্ট্রিপের উপরে থাকতে হবে, যেই জায়গাতে হোক, মানে তার স্ট্রিপে বা ভায়ালে এভরিওয়ার এটা থাকতে হবে, এমআরপি দিতে হবে, ডিআর নাম্বার মানে ড্রাগ রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন এই 3টা জিনিস থাকতে হবে। আর আমরা যখন ইম্পোর্ট করে আনি আমরা তখন ইম্পোর্টারকে এই শর্তটা দিয়ে দিই যে আপনি কিন্তু এটা করে ইনস্ক্রাইব করে এই বাজারে ছাড়তে হবে, উইদাউট ইট ইউ ক্যানট। আর না এরকম যদি আমরা বাজারে যে পাই, এটা ফেক মেডিসিন হিসেবে আমরা বাজার থেকে তুলে নিয়ে আসি। ধন্যবাদ। আমি আবার ফারুক স্যারের কাছে আসবো। সেটা হলো যে উনি যেটা বললেন, উনার যে সমস্যাটা, এই সমস্যাটার জন্য 2টা কাজ। একটা তো গেল যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওনারা করবেন এবং ওনারা করছেন, এটাকে আরো বাড়ানো দরকার। এটা গ্রাম পর্যায়ে কিন্তু মনিটরিংটা কম হয়, যেহেতু লোকবল কম, গ্রাম পর্যায়ে পারা যায় না। তো এটা যদি ওনারা লোকবল নিতে পারেন তাহলে গ্রামেও কভার করা সম্ভব। আরেকটা জিনিস হলো যে মডেল ফার্মেসি যেটা সরকার শুরু করেছেন ড্রাগ পলিসির আলোকে, সেখানে কিন্তু কয়েকটা জিনিস হবে না। এক, নকল, ভেজাল, নিম্নমান এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এবং ওই যে লাগেজ পার্টি কুরিয়ার সার্ভিসের মধ্যে আনরেজিস্টার্ড চোরাচালানকৃত ওষুধ, এই 5 ধরনের ওষুধ বিক্রি হতেই পারবে না। এবং ফার্মাসি যদি বিক্রি হয় তাহলে কিন্তু ওখানকার মালিক এবং গ্রাজুয়েট ফার্মাসি দুজনই দায়ী থাকবেন। আর ওখানে ওই উচ্চ মূল্যে ওষুধ বিক্রি হবে না, যেই দামটা লেখা থাকবে সেটাই হবে। আমরা আশা করি যে মডেল ফার্মেসিগুলো যদি মডেল ফার্মেসি নিয়ে আমরা আসবো পরে। স্যার, আপনার কমে কাছে একটু আসতে চাই যে এই যে ওষুধ নীতি যেটা হলো, এইটা বাস্তবায়িত হলে কি আমরা আসলে মানসম্মত ওষুধ অবশ্যই পাওয়াটা নিশ্চিত হবে? কয়েকটা জায়গায় একটা হলো ওখানে বেশ কিছু ক্লজ রাখা আছে। আপনি জেনে খুশি হবেন যে 1982 সালের যে ওষুধ নীতিটা, যেটা আমাদেরকে খুব একটা সাফল্য এনে দিয়েছে, এরপরে এই ওষুধ নীতিটা ওইরকমই একটা বেশ ভালো একটা ওষুধ নীতি হয়েছে এবং এটা জনবান্ধব, অনেক বেশি জনবান্ধব। তো কয়েকটা জায়গায়, একটা হলো যে কোনো ওষুধ কোম্পানি জিএমপি না মানলে কোনো ওষুধ কোম্পানি ওষুধ তৈরি করতে পারবে না, ওনারা ওই লাইসেন্সটা বাতিল করে দেবেন কড়াকড়িভাবে, কঠোরভাবে এটা ব্যবস্থা করা। 2 নম্বর হলো যে এই প্রথমবার অ্যালোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, বায়োকেমিক, হার্বাল সবগুলো সিস্টেমটাকে ড্রাগ পলিসির আওতায় আনা হয়েছে। কখনোই কিন্তু অ্যালোপ্যাথি ছাড়া অন্য সিস্টেমগুলোকে, অন্য সিস্টেমের ওষুধগুলোকে ওষুধ নীতির আওতায় আনা যায়নি, তারা যথেচ্ছভাবে কাজ করত। এইবার কিন্তু সবগুলোকে আনা হয়েছে। 3 নম্বর হচ্ছে যে ওষুধের দোকানে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ, যে কথাটা একটু আগে আরেকজন দর্শকও ফোন করেছিলেন, অ্যান্টিবায়োটিক, হরমোন, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি টিবি, অ্যান্টি ল্যাপ্রোসি, ঘুমের ওষুধ, ট্রাঙ্কুইলাইজার সবই কিন্তু প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হতো। এইবার যেটা করা হয়েছে ড্রাগ পলিসিতে সেটা হলো যে 39টা ওষুধ ওভার দি কাউন্টার, অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করতে পারবেন, ওটিসি ড্রাগ লিস্ট। বাংলাদেশের জন্য এই প্রথমবার একটা তালিকা করা হলো, এর আগে কখনোই ছিল না। এবং বাকি যে ওষুধ, বাকি প্রায় কত 2100-এর মতো ওষুধ, এগুলো সবই কিন্তু আপনি প্রেসক্রিপশনে কিনতে হবে। তার মানে একটা নিরাপদ ওষুধের ব্যবহারটাও কিন্তু নিশ্চিত করা যাচ্ছে। দামের ব্যাপারেও ওখানে একটা প্রভিশন আছে, সেটা হলো যে আগে দাম যেভাবে ঠিক করা হতো এবার সেইভাবে করা হয়নি। এবার বলা হচ্ছে যে অল স্টেক হোল্ডার্স, তারা মিলে দাম ঠিক করবে, যেন কেউ কার বিরুদ্ধে কিছু বলতে না পারে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধি থাকবেন, ওষুধ কোম্পানি যিনি তৈরি করছেন, যিনি প্রেসক্রিপশন দিচ্ছেন, যিনি এটা বিক্রি করছেন অর্থাৎ গ্রাজুয়েট ফার্মাসিস্ট, মডেল ফার্মাসিস্ট, এবং রোগী বা ভোক্তা তার প্রতিনিধি থাকবেন। তারা এই 5টা স্টেক হোল্ডার মিলে তারা এক জায়গায় বসবেন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা ব্যবস্থা করবে এবং সেইখানে তারা ওই কোম্পানি কাগজপত্র দেখাবে যে আমি এর চেয়ে কমে পারি না। রোগী, ডাক্তার, ফার্মাসিস্ট, সরকারের লোকজন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে একটা দাম ঠিক করবে, রেশনাল। কোম্পানিকে তো কিছু মুনাফা দিতে হবে, কারণ কোম্পানি তো মুনাফা ছাড়া কিভাবে কাজ করবে। দ্বিতীয় হলো যে মান যদি ভালো হয়, আপনি যদি র মেটেরিয়ালটা ভালো মানের কিনতে চান তারপরে ওষুধ বানান, তাহলে কিন্তু ওই ওষুধের দাম একটু বাড়বেই। এবং সেক্ষেত্রে ওষুধের মানটা যদি ঠিক থাকে, আমার দেশের মানুষ কিন্তু দাম একটু বেশি দিতে আপত্তি নেই যদি মানসম্পন্ন ওষুধ হয়। তো সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা নেওয়ার পরে সরকার এই গ্যাজেটে পাবলিশ করবেন, ওই গ্যাজেটের আবার কপি ওষুধের দোকানে ঝুলানো থাকবে। তো এইভাবে এই ড্রাগ পলিসিতে রাখা হয়েছে। সর্বশেষ যেটা সেটা হলো যে যদি কোনো মানহীন বা নকল বা ভেজাল ওষুধ খেয়ে কোনো রোগী ক্ষতিগ্রস্ত হয়,
বাংলাদেশে এই প্রথমবার নিয়ম করা হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে রোগীকে, এবং রোগীকে ক্ষতিপূরণ দেবে কোম্পানি, এবং যেই দোকান থেকে বিক্রি হলো সেই যৌথভাবে তারা দেবে। তো এগুলো যদি আমরা হিসেব করি, জিএমপি মানতে হবে সবাইকে। জিএমপি মানার জন্য গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ বাধ্যতামূলক, এবং গ্রাজুয়েট ফার্মাসিস্টও কিন্তু দায়বদ্ধ। যদি কোনো ওষুধের মান খারাপ হয়, গ্রাজুয়েট ফার্মাসিস্টেরও দায়বদ্ধতা থাকবে। অর্থাৎ জনগণের কাছে জবাবদিহিতার ব্যাপারটা বিভিন্ন পর্যায়ে কিন্তু রাখা হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ। একটু মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান আপনার কাছে আসবো। এই যে মানে যেটা বলা হচ্ছে মডেল ফার্মেসি বা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা যাবে না, এটা হয়তো রাতারাতি বাস্তবায়ন করা যাবে না, বাংলাদেশে পর্যায়ক্রমে করা যাবে। কিন্তু যে মডেল ফার্মেসি, যে আমরা যদি প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা উপজেলা লেভেলে অন্তত একটি করে মডেল ফার্মেসি গড়ে তুলতে পারি প্রাথমিকভাবে, তাহলেও তো এইটার ব্যাপারে মানে আসলে কতদিনের মধ্যে এটা হতে পারে বলে আপনার মনে হয়? এই বাই দিস টাইম আপনি ভালো একটা কোশ্চেন করেছেন, মানে জনগণের জানা উচিত যে মডেল ফার্মাসি যে আমরা ইনিশিয়েটিভটা নিয়েছিলাম, আমরা এটা তানজানিয়াতে একটা মডেল দেখিয়েও আসছিলাম। এরপরে এটা নিয়ে অনেক রকম ব্রেনস্টর্মিং হয়েছে একাডেমি, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ড্রাগ ম্যানুফ্যাকচারিং, ফার্মাসি কাউন্সিল, কেমিস্ট্রি ড্রাগ সমিতি সবাই মিলে বসে আমরা এটা নিয়ে অনেকগুলা সেশন হয়েছে। তো আমরা ফাইনালি যে জায়গাতে এসে দাঁড়ালাম যে আমরা একটা দোকান চয়েস করব যে স্পেশিয়াস লেভেল 1 যেটা বলবো এটাতে 300 ফিট হইতে হবে বা 300 স্কোয়ার ফিট মিনিমাম, আর লেভেল 2 যেটা এটা 180 স্কোয়ার ফিট হইতে হবে এরকম একটা। আর লেভেল 1-তে একটা এ গ্রেড ফার্মাসি থাকতে হবে, আর বিভিন্ন স্পেশিয়াল দিকে থাকে অ্যান্ড কোচিং যাতে মেনটেন হয়। কেন আমরা ওই যে কোয়ালিটি নিয়ে কোশ্চেন ওঠে যে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো কিন্তু মেনটেনিং ভেরি হাই কোয়ালিটি, স্পেশালি আপনি 50 to 60 কোম্পানিজ যারা এক্সপোর্ট করে তারা তো করতেই হয়, এরা করে। কিন্তু যখন প্রোডাক্টটা এসে মার্কেটে পড়ে বা দোকানে পড়ে তখন কিন্তু এটা একটা হজবরল একটা সিচুয়েশন। দ্যাট ইজ ওয়াই আমরা এমফাসিস দিয়েছি নো, আমরা যে জায়গাতে ভোক্তা পাবে এই জায়গাতে এরকম অবস্থা হবে কেন, এই জায়গাতে প্রপার ব্রিফিং কেন পাবে না, প্রেসক্রিপশন ছাড়া কেন হবে, এই জায়গাতে আমরা ফোকাস করে আমরা আসছি। নো, আমরা এই জায়গাতে একটা শেপ আনতে চাই। এই শেপটা কি, যে মানুষ যাতে মানসম্মত ওষুধটা এই জায়গাতে পায়, এবং শুধু মানসম্মত ওষুধটা পেলেই হবে না, এটা কিভাবে খাবে, এটা ডোজ কি হবে, এটা সাইড ইফেক্ট কি হচ্ছে, এটা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন কি হচ্ছে, এটা মনিটরিং হচ্ছে কিনা, সে ভাউচার রাখতেছে কিনা। ফেক কাউন্টারফেট মেডিসিন অ্যাপ্রুভ করার জন্য অনলি ওয়ান ডকুমেন্ট ইজ এনাফ, যে আপনি কার থেকে পারচেজ করেছেন মেডিসিনটা। যদি আপনি ভাউচারটা দেন, আমার ওর অ্যাড্রেসটা দেন, তাহলে কিন্তু আমরা স্পটটা পেয়ে যাই। কিন্তু এখন যেটা আমরা ফেক কাউন্টারফেট মেডিসিন যদি মোবাইল কোডে বা ধরি, ওই জায়গাতে কিন্তু আমরা পাই না, যে সে ভাউচার শো করতে পারে না। দ্যাট ইজ আমরা রুটে যেতে পারি না। তো দ্যাট ইজ আমরা বলছি না, এই জায়গাতে ভাউচার একটা ডকুমেন্টেশন প্রপার থাকতে হবে এবং সুপারভিশন থাকতে হবে, এবং একজন ফার্মাসিস্ট ব্রিফ করার জন্য, কাউন্সিলিং করার জন্য পেশেন্টকে একটা স্পেস দিতে হবে। দিজ আর দ্য রিকোয়ারমেন্ট। এইটা দিয়ে আর কোল্ড চেইন যাতে মেনটেন হয়, যাতে হিট সেন্সিটিভ মেডিসিনটা যাতে ফ্রিজে রাখা হয়, সো দ্যাট ট্রান্সপোর্টেশনে কোল্ড চেইন অ্যান্ড ইন দ্য সব কোল্ড চেইন, এইভাবে আমরা মানটা নিশ্চিত করার জন্য কিন্তু মডেল ফার্মাসির ইনিশিয়েটিভটা নিয়েছি। আশা করা যায় আমরা বাই দিস টাইম কিন্তু আমরা প্রথম করলাম ঢাকাতে 8টা, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় ইজ ভেরি কাইন্ড এনাফ, উনি দোকানে দোকানে গিয়ে এইগুলা করেছে। আমি একদিন বলেছিলাম, স্যার এটা এত ছোট কাজ মন্ত্রী দিয়ে করাচ্ছি স্যার। কোনো না, এটা ছোট কাজ কিভাবে, মানুষের নিশ্চিত করা একটা ওষুধের মতো একটা জিনিস। এইভাবে প্রতিমন্ত্রী মহোদয় রাস্তায় ঘুরে ঘুরে ওনারা ছিলেন, আমরা সবাই মিলে এটা করেছিলাম। আমরা একটু খুলনাতে আমরা 8টা করেছি, বাই দিস টাইম কিন্তু সিলেটে আমরা 8টা করে ফেলেছি। নোয়াখালীতে কিছুদিন আগে মানে মন্ত্রী সহ আমরা 8টা দোকানকে মডেল ফার্মাসিতে কনভার্ট করেছি। আমি হবিগঞ্জ যাচ্ছি ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে, ওই জায়গাতে 6টা রেডি হচ্ছে, ওটাও আমরা করব। এইভাবে আমরা ইনশাল্লাহ প্রত্যেক উপজেলা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে একটা ব্র্যাকেটে লেভেল 1 লেভেল 2 নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা মোসাদ্দেক হোসেন আপনার কাছে যাবো, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, একটু আশার কথা শুনতে চাই। মানে আপনি সব মিলিয়ে আমাদের ওষুধ শিল্প নিয়ে কি আশার জায়গাটা কি দেখছেন? আমি এটা শুরু করার আগে একটু বলে নেই যে মডেল ফার্মেসি প্রবর্তনের ব্যাপারে আমি ফার্মেসি কাউন্সিলের সহসভাপতি হিসেবে জড়িত। তো ফার্মেসি কাউন্সিল খুব অ্যাক্টিভলি ইনভলভড ইন ইন্ট্রোডিউসিং দ্য মডেল ফার্মেসি কনসেপ্ট ইন বাংলাদেশ, এবং আমরা কিন্তু ট্রেনিং এর প্রশিক্ষণের একটা ব্যবস্থা নিয়েছি স্পেশাল, যাতে মডেল ফার্মেসি যেসব ফার্মাসিস্টরা যাবেন তারা যেন অ্যাডিশনাল ট্রেনিং নিয়ে তারপর যান। গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট উইথ ফার্দার ট্রেনিং অন দ্য অ্যাজ পার এ মডেল, ইন্টারন্যাশনাল একটা কারিকুলাম ডেভেলপ করা হয়েছে, সেটা বেসিস করে যাচ্ছে। তো আমি আশা করি যে বাংলাদেশে এখন প্রায় 12,000 ফার্মাসিস্ট অলরেডি রেজিস্ট্রেশন প্রাপ্ত আছে, প্রত্যেক বছর 3,000 করে ফার্মাসিস্ট আসছে।
সো অচিরেই আমরা একটা পর্যাপ্ত পরিমাণ ফার্মেসিতে গ্র্যাজুয়েট ফার্মেসিস্টরা অবস্থান নিতে পারবে এবং সেই ব্যাপারে বিক্রয় ব্যবস্থাপনাতে আমি মনে করি একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। অ্যাট দ্য সেম টাইম এই যে আপনি ইন্ডাস্ট্রির কথাটা যেটা বললেন, যেটা নিয়ে আমি মনে করি কনক্লুশনে এটা বলাই যেতে পারে, ইন্ডাস্ট্রি ইজ ভেরি কনসিয়াস দ্যাট একটা কোয়ালিটি মেডিসিন ছাড়া সার্ভাইভ করতে পারবে না, এবং এইটার মাঝখানে যারা ঢুকছে, যারা সাব স্ট্যান্ডার্ড ওষুধ অথবা অন্য ওষুধ নিয়ে যা ডিল করছে, তাদেরকে এলিমিনেট করার জন্য সরকারকে অগ্রগামী ভূমিকা নিতে এবং জনগণকে নিতে হবে। যখন ওষুধের দামটা মনে হবে বেশি চাচ্ছে দোকানদার, তখন ক্রেতাকে প্রতিবাদী হতে হবে, তাকে বলতে হবে মূল মোড়ক দেখান, মূল মোড়কে কিন্তু অবশ্যই দাম দেওয়া আছে, তো মূল মোড়ক নিয়ে যদি দেখা হয় দাম বেশি নিচ্ছে, তাকে তো বলতে হবে যে তুমি এটা অন্যায় করছো। ধন্যবাদ। আমরা আশা করি যে একটা মানসম্পন্ন ওষুধ জনগণ যেটা পাবে সে ব্যাপারে আমরা বিশ্বাসী এবং এটা এগিয়ে যাচ্ছে আর কি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে সময় খুব কম পাওয়া গেছে, অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আশা করব আমাদের জনগণ মানসম্মত ওষুধ পাবে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।